ছোটবেলা থেকে একটা গ্রামের মেয়ে যেভাবে বেড়ে ওঠে সেভাবে আমার লাইফটা শুরু হয়েছে, এবং এক পর্যায়ে আমি কিশোরের যেটা বয়সটা আসে সেই বয়সে যে পৌঁছালাম তখন আমি ক্লাস টেনে আমাদের যখন টেস্ট পরীক্ষা হয় এসএসসি পরীক্ষার আগে, পরীক্ষাটা দেওয়ার পর ঈদ উল ফিতর যে অনুষ্ঠানটা আমাদের মুসলিম ধর্ম এসে আসে, সেই টাইমটা আর কি আসে আমার লাইফে প্রথম ভালোবাসা। আমার আম্মুরা প্রথমত বলতে চাই তারা 6 বোন। আমার যে মেজে খালাটা ছিল তার 2টা ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে। তাদের সাথে আমার কখনো দেখা হয় নাই, যেহেতু আমরা পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, তারাও পড়াশোনা নিয়ে ব্যস্ত। তো আমার মেজে খালার যে মেয়ে বড় ছিল তার মনে হয় যে আমাদের তো কখনো দেখা হয় না, তোরা ঈদে আসো, আমরা সব খালাতো বোন এক জায়গায় হই। তো ফোন করলো, আমরা সিদ্ধান্ত নিলাম ওকে ঠিক আছে যাবো, যেহেতু আমারও আকর্ষণ আছে যে তাকে কখনো দেখি নাই। গেলাম, এক জায়গায় হলাম সবাই। আমি আমার বোনকে কখনো দেখি নাই, চিনিও না, যেটা সত্য কথা। অনেকে ভাবতে পারে যে নিজের খালাতো বোন দেখে নাই, আসলে দেখি নাই। তারা যে সময় আসতো আমরা হয়তো বেড়াতে যেতে পারতাম না, আমরা যেহেতু যেতাম তারা আসতো না। এই পর্যায়ে আমার খালাতো ভাইয়ের একবার আমি দেখেছি যখন আমি ক্লাস 5-এ পড়ি। তো আমার মনে থাকার কথা, তখন আমি অনেক ছোট, ক্লাস 5-এ, এবং যাব 6 বছর পর ক্লাস যখন 10-এ তখন দেখা হচ্ছে। সেই চেহারাটার সাথে আসলে তেমন মিল নাই। সেখানে গেলাম, দেখা হলো। প্রথমত আমার নানির বাসায় এবং ছোট খালার বাসায় একই জায়গায়, তারা আমার ছোট খালাগের বাসায় আছে। আমরা খালাগের বাসায় প্রথম যাই, যে দেখি তারা সবাই বসে রয়েছে একত্রে। আসলে তো আমি কাউকে চিনি না, যে সালাম দিই। বললো আমাদের কি চিনাস? বললাম কোনোদিন নাই, ঠিকভাবে দেখি নাই, তবে বুঝতে পারছি কে আপনি। হয়তো তার নাম ছিল নার্গিস আপু। বললো হ্যাঁ আমি তোর নার্গিস আপু, এটা তোর ফিরোজ ভাই। তার একটা কাছের সাথে কাজিনটার সাথেও পরিচয় করাই, এবং দুলাভাইয়ের সাথে, যেহেতু দুলাভাই ছিল, দুলাভাইয়ের সাথে যেমন শালির একটা আড্ডা হয়, আড্ডা দিলাম। সেখান থেকে নানিদের বাসলাম, একত্রে ভালোই যাচ্ছে, আনন্দ মজা। যে সবাই যখন একত্রে হয়েছি, 6টা বোনের সবারই 2টা করে ছেলে মেয়ে, আমরা এক জায়গায় হয়েছি, কেমন মজা হতে পারে। আরো ঈদের টাইম তেমনই হচ্ছে। আমার বড় মামার সেজা যে মেয়েটা ছিল, আমরা সেম বয়সে একই ক্লাসে পড়তাম, আমার বেস্ট ফ্রেন্ড ছিল। তো আমরা দুজন নিজেদের মতন, তারা যেহেতু সিনিয়র, তাদের সাথে আমাদের তো তেমন গল্প থাকতে পারে না। আমরা সেখান থেকে আলাদা হয়ে আমাকে আর কি পুরাতন যে বাসা, সেখান থেকে আবার নতুন একটা বাসা করছে, সে বাসায় এসে আমরা গল্প করি। এইভাবে সন্ধ্যা হয়ে আসে, সেখানেই থাকি। রাত্রে খাওয়া দাওয়া শেষে আমরা রুমে 2জন গল্প করি। সেখানে আমার সে খালাতো ভাই এবং কাজিন, তার নাম, আমার খালাতো ভাইয়ের নাম ছিল ফিরোজ, আর সেই কাজিন নাম ছিল রাসেল। ওরা 2 ভাই আসলো। আসার পরে আমাদের সাথে তারাও গল্প অ্যাড দিল, কি সাবজেক্টে পড়ছো, যে তোমার পছন্দের, বিভিন্ন রকম গল্প আর কি, যেগুলো হয়ে থাকে হয়। তো এক পর্যায়ে আমরা বললাম ভাইয়া আপনারা যান, আমাদের খাবো। তো তারা আমাদের সাথে কাটাকাটি বললো যে আসলে এখানে আমরা শুভ, তোমরা যাও। আমরা বললাম যে না, আসলে নানি তো আমাদের বলে দিয়েছে আপনাদের শোয়ার ব্যবস্থা ছোট খালাদের বাসাতে। তো তারা এক পর্যায়ে চলে গেল। যাওয়ার পরে এসে আমরা আর কি গল্প করতে করতে একটা ঘুম এসে গেছে। হঠাৎ আমার কাজিনটা আমাকে ডাকছে ঘুমের ঘরে। আমার একটা অভ্যাস আছে যে আমি ঘুমালে আর কিছু ঠিক পাই না। তো ঘুমাইছি, ওই পর্যায়ে ও ডাকছে যে নীলা ওঠ। হ্যাঁ উঠলাম, উঠে দেখি আমার যে খালাতো ভাই ফিরোজ, যে আমার লাইফে আর কি ফার্স্ট লাভ, সে আমার পাশে শুয়ে। আমি হঠাৎ করে আশ্চর্যজনক, কি ব্যাপার আপনি শুয়ে কি জন্য? সে বলো আসলাম একটু কথা বলার জন্য। হ্যাঁ কথা বলার জন্য, গল্প করলাম, সেটা ঠিক আছে, আমাদের ডাকতে পারতেন, আপনি যেহেতু কথা বলার জন্য হয়েছেন আমাদের ডাকবেন। এরকম নিশ্চুপ ভাবে পাশে শুয়ে রয়েছেন, এটা কি আসলে খারাপ না? না বলো সমস্যা, সমস্যা হতেই পারে, আমরা যেহেতু ঘরে রয়েছি, এটা আসলে শরীরের মতন আসলে আপনার ঠিক হয় নাই, আপনি এখান থেকে যান।
পরে সে চলে গেল। গেলে আমার কাজিন বলছে, নীলা তুই ঘুমা, আমি আসছি। ওকে, আমি একাই আছি। ও সে সময় হালকা ঠান্ডা, যে আমি একটা কাঁথা আনি। সে পাশে বললাম না যে আরেকটা বাসা, সেই বাসাটা কাঁথা আনতে। আমরা এই বাসায় দুইজনই রয়েছি। ও কাঁথা আনতে গেছে, ওই টাইমটাই ফিরোজ আবার এসেছে। এসে বলে, তোমার সাথে আমার কিছু পার্সোনাল আছে। পার্সোনাল কথা কি আছে? আমি আর খালাতো ভাই, আমি আপনার খালাতো বোন, কথা বলবেন সেটা ঠিক, পার্সোনাল কি কথা? আমি কিন্তু বুঝতে পারছি হালকা, যেহেতু আমি ক্লাস 10-এ পড়ি, এর আগেও এগুলো স্বাভাবিক। বললো, আমি তোমাকে পছন্দ করি। হ্যাঁ, পছন্দ করতেই পারেন, স্বাভাবিক। পছন্দ করবেন, এটা অস্বাভাবিক কিছু না। সো কি করতে পারি আমি? তুমি কি আমাকে পছন্দ করো না? হ্যাঁ, পছন্দ করি। আপনি আমার খালাতো বোন, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি জন্য পর্যায়ে বলেন সেটা সম্ভব না আমার পক্ষে। কেন? আমি কোন দিক থেকে খারাপ? আসলে আপনি কোনো দিক থেকে খারাপ না, কিন্তু আমি আমার আব্বু আম্মুকে অনেক রেসপেক্ট, ভালোবাসি। তারা যদি চাই একটা তাকেই আমি বিয়ে করবো। আপনার যদি মনে হয় আপনি আমাকে লাইফ পার্টনার হিসেবে পেতে চান, তো আপনি তাদের সাথে কথা বলেন, আমার সাথে বলে কোনো লাভ নাই। সে বললো, তাদের সাথে তো বলবো সময় আসলে, তোমার তো একটা মত আছে। হ্যাঁ, আমার অবশ্যই আছে। আমার মত এটাই যে আমার আব্বু আম্মু যদি আমাকে যার সাথে দেবে তার কাছেই যাবো। তার আগে যদি আমার লাইফে রাজকুমারও আসে, তাকে আমি ফিরেও তাকাবো না। কেন? এটাই কারণ তারা এত কষ্ট করে আমাকে মানুষ করছে। তারা যার হাতে তুলে দেবে আমি তার হাতেই যাবো। তারা সারা আমার পক্ষে শোনায় এই দিকে এগুলো। ব্যাস, এভাবে কাটাকাটি হয়ে আমার কাজিনটা ওই টাইম আবার চলে আসে। আসলেও চলে যায়। যার পর বললো, কি রে? সে যে বেস্ট ফ্রেন্ড, ওকে আমি খুলে বলি যে, দেখ ভাই এমন কথা বলছে, তাকে আমি দেখি নাই, তার সম্পর্কে অনেক ভালো শুনেছি, কিন্তু সে যে কথা বলবে আমি ভাবতেও পারি নাই। কিন্তু তাকে সত্য কথা আমি মন থেকে হালকা পছন্দ করতাম। আমি যেহেতু তাকে দেখে নাই, আমার নানিরা বলতো যে ছেলেটা অনেক ভালো হয়েছে, নামাজ কালাম পড়ে, পড়াশোনাও ভালো। এদিক থেকে আমার মনে ভালো লাগা ছিল। আমি রাজি হয় না। ওখান থেকে বেশ আড্ডা হয়, 2 দিন থাকি এক জায়গায়, বিভিন্ন রকম এভাবে ওখান থেকে চলে আসি। চলে আসার সময় আমাদের একই পথে, যেহেতু এক পথে এক গাড়িতে আসি। এক গাড়িতে আসার সময় কি হয়, ও পিছন থেকে আমার হঠাৎ করে চুল টান দেয়। দিলে আমি চিৎকার করে উঠি। আমার সে খালাতো বোনরা, কি রে কি হয়েছে? দেখেন না, ফিরোজ ভাই আমার চুল টান দিয়েছে। আমার সে সময় আসলে একটা ছেলে মানুষই ভাব, অতটা না যে কি জন্য কি। বলছে, ও পটাকা শিকার করে, কই চুল টান দিছি? তোমার জামার সাথে লেগে তোমার চুল টান লাগছে। আমি আর কোনো কথা বলি না। পরে বাড়ি আসি, আপুর কাছে ফোন দেই। আমি ওই টাইমে ফোনে কথা বলি না, পছন্দ করি না। একমাত্র আমার ছোট কাকুর সাথে আমি ফোনে কথা বলতাম। আমার আপুর কাছে ফোন দেই যে, নীলা এরকম করলো কেন? কিরকম করলো? চুলটা আমি টানছি, ও থেকে তো তোমার গাড়ি চিৎকার না করে গাড়ি থেকে ফেলে দিত, এটাও আমার সৌভাগ্য হতো। কিন্তু চিৎকার করলো কেন? আমার আপু কত চিৎকার করছে, আমি তোর গাড়ি থেকেই ফেলে দিতাম। ওটাই তো ভালো হতো। হ্যাঁ, আপুর সাথে কথা হয়, কি তোর বোনটা আমার দিবি না? হ্যাঁ, না, এটা আসলে সব না। তুই তোর আব্বু আম্মুরা চিনিস এবং আমার আব্বু আম্মুরা চিনিস, এটা আসলে কখনোই সম্ভব না। আরো অনেক ছোট, সামনে ওর পরীক্ষা, তুই এই বিষয়ে ওর মাথায় কিছু ঢুকাস না। যতটুকু এগোইছিস ওখানেই থেমে যা। কিন্তু কোনোভাবেই থামতে চাই না, সমানেই কথা বলে। ওই টাইমে আমার এক কাকু বাড়তো, সেখান থেকে আসে এবং আমার একটা ফোন দেয়। আমি তার আগে ফোন ইউজ করি নাই। ফোনটা আমার মূলত দেই, আমি গেম খেলা অনেক পছন্দ করতাম, গেমটা খেলার জন্য। কিন্তু এক পর্যায়ে আমি সিম কিনি, যেহেতু ফোন আছে একটা সিমও কিনি। সিম কেনার পর কোন এক আবেগ যে না, ওর কাছে কল দিই। তার আগে আবার আমার আপুর সাথে ওর কথা হয়, আমি ওকে কল দিই। ও আমার ভয়েসটা শুনে, আমার আপুর ভয়েস আর আমার ভয়েস সেম ছিল, কেউ বুঝতে পারতো না। ও প্রথম মনে করে আমার আপু, কারণ ও জানে আমি ফোনে কথা বলি না। তো এক পর্যায়ে বলি যে, আসলে মজা করার শেষে চিনতে পারছেন আমি আসলে কে? যখন পারছেন, আমার আপু
আমাকে তুই বলে বলতো, আর আমি যখন আপনি বলে বলছি তখনও বুঝতে যে ও আমাকে মানে আগে থেকে যেহেতু বলো আমাকে জান বলে যে জান তুমি, আমি ভাবতেই পারিনি যে তুমি ফোনে কথা বলবা। সেখান থেকে আর কি একটু কথা হয়। আমি যেহেতু ফোনে কথা বলতাম না, আমাদের কথা হয় মেসেজের মাধ্যমে। বাংলা লিঙ্কে 300 মেসেজ দিত 1 টাকায়, আমি মেসেজ কিনে কথা বলতাম। এই টাইমে আসলে ওটা আমার ভুল ছিল, যেটা আমি দর্শকদের বলবো। আমার সামনে পরীক্ষা, আমি মেসেজ কিনে দিনের পর দিন রাতের পর রাত কথা বলি। আমার আসলে ওই টাইমে কথা বলাটা ঠিক ছিল না, আমার ঠিক ছিল পড়াশোনার দিকে মনোযোগী দেওয়া। আর ফিরোজের সম্পর্কে একটা কথাই বলবো যে আমি তো ছোট ছিলাম, কত তখন অনার্স 2nd ইয়ার, ওর মধ্যেই তো জ্ঞানটা বেশি থাকার কথা। যে সামনে পরীক্ষা, আমি যে রাত জেগে ওর সাথে কথা বলি, ওর না বলাটা মনে করি ঠিক ছিল, কিন্তু ও সেটা করে না। জানি না কি জন্য করে না, আমি করি ভুলবশত, সে হয়তো ভুলবশতই করতো। রাত জেগে যে কথা বলি, এমন আছে কথা বলতে বলতে ফরজের আজান দিয়ে দিছে। এভাবেই চলতে থাকে। এক পর্যায়ে পরীক্ষা আসে, পরীক্ষা দিই, ভালো হয় পরীক্ষাটা। পরীক্ষা শেষে কি দিকে যখন আসি, এই যে রাত জেগে কথা বলা, এটি কিন্তু আমার একটা মানসিক চাপে, যে সারা রাত জেগে যেখানে পড়ার কথা ছিল সেখানে ফোনে কথা বলা, মেসেজে কথা বলতে গেলে একটা মানসিক চাপ পড়ে, এবং রাত জাগা হচ্ছে। এদিকে পড়া টেনশন, মানে চারিদিক থেকে আমার মানসিক টেনশনে পড়ে যায়। পরীক্ষা শেষের দিকে আমি অসুস্থ হয়ে পড়ি, কিন্তু আমরা যেভাবে কথা বলি কেউই জানতো ফ্যামিলি। শেষে যখন অসুস্থ হয়ে পড়ি, আমাকে হাসপাতালে নেওয়া হয়। 2টা পরীক্ষা আমার বাকি ছিল, কৃষি শিক্ষা এবং শিক্ষা। আমাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে আমি 4 দিন থাকি। রোগটা ধরা পড়ে না, একটাই পরে যে অনেক মানসিক টেনশনে, হয়তো পরীক্ষা পড়ার চাপটা বেশি পড়ে গেছে, এ কারণেই হয়তো মানসিক। যাই হোক, অনেক কি বলবো, আমি অনেক দুঃখজনক ভাবে আমার সেই দিনগুলো পার হয়েছে। আমি পরীক্ষা দিতে পারছি না। এদিকে মানে আসলে আমি এটা বোঝাতে পারবো না, একটা মানুষ যদি সারা বছর কষ্ট করে, আমি পড়াশোনায় যে খারাপ ছিলাম তা না, আল্লাহর মতো পড়াশোনায় ভালোই ছিলাম। পরীক্ষা দেওয়া হয়নি আপনার? হ্যাঁ, না, সেবার ওই 2টা পরীক্ষা আমার দেওয়া হয় নাই। ওইটাই আমি কতটা কষ্টে গেছি, প্রতিটা মুহূর্ত বোঝাতে পারবো না। তো আমি 4 দিন যাবৎ হাসপাতালে থাকি, পরীক্ষাটাও দেওয়া হলো না। পরে আমাকে বাসায় নিয়ে আসা হয়। আমার ভিতরে একটা মানসিক চাপটা বেশি বাড়তে থাকে, যে সবাই পরীক্ষা দিচ্ছে, আমার ফ্রেন্ডরা, আমি পরীক্ষা দিতে পারলাম না। সেটার পিছনে আমি বলবো আমারই দোষ। আমার আসলে ঠিক ছিল না রাত জেগে কথা বলা। রাত জেগে কথা না বললে হয়তো আমি অসুখ হতাম না। আমি ফ্রেন্ডের এটাই বলবো যে এই টাইমটা আপনাদের এরকম যদি জীবনে থেকে থাকে তো এটা করবেন না। তো এক পর্যায়ে আমি এমন মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ি, আমার চারিদিকে কিছুই ভালো লাগে না। তার সাথে কথা বলি, সবকিছু শেয়ার করি যে দেখো আমার কিছুই ভালো লাগে না। সো আমার পক্ষে মনে হয় না আর বেঁচে থাকা সম্ভব। কেন বেঁচে থাকায়? পরীক্ষা দিতে পারোনি, আগামী বছর দেবো। হ্যাঁ, আগামী বছর দেবো, সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও কেন জানি না আমার চারিদিক যেন মনে হচ্ছিল সব পথই বন্ধ আসছে। অসুস্থ ছিলাম, ঠিকভাবে চলতে পারতাম না, নিজের কাছে অনেক দুর্বল মনে হতো। কিন্তু আসলে কিন্তু আমার পথ খোলা ছিল। অসুস্থ মানুষকে দুর্বল মনে হয়, আমার ওই ডিসিশনটা ভুল ছিল। এক পর্যায়ে আমি আত্মহত্যার পথ বেছে নিই। মানে এটা কি জন্য? আপনি পরীক্ষা দিতে না পারার ফ্রাস্ট্রেশন থেকে? পরীক্ষা দিতে পারি নাই এবং আমি মানসিক ভাবে অসুস্থ। চারিদিকটা যেন আমার কাছে অন্ধকার মনে হতো, যে আমি কি করলাম, কোথা থেকে কোথায় যাচ্ছি। আসলে আমার তার সাথে কোনো ঝামেলা হয় না, আমার নিজে থেকে নিজের কাছে অনেক খারাপ মনে হয়। আমার তার সাথে আপনার সম্পর্কটা এগুলো কতদিন হয়েছে বলে? এই যে 6 মাস। এই 5-6 মাসের গল্পটা একটু শুনতে চাই। তার সাথে সম্পর্কটা কেমন ছিল ওই 6 মাস? মানে শুধু ফোনে কথা হতো এরকম কিছুই? তার সাথে আমি প্রথম বললাম না, আমি ফোনে কথা বলতাম না, মেসেজে কথা বলাটা আমি পছন্দ করতাম না। একমাত্র আমার লাইফে আমার যে ছোট কাকু আছে, সে ঢাকায় থাকতো সে টাইমে, তার সাথে কথা বলতাম। তাছাড়া আমি কারোর সাথে ফোনে কথা বলতাম। সারা রাত আপনি তাহলে কি করতেন? এই যে মেসেজে চ্যাট করতাম। আচ্ছা,
ওকে এই চ্যাটের মাধ্যমে আমাদের সম্পর্কটা। ওকে আমার 7-8 মাস যাবত তার সাথে সম্পর্কটা জড়িত থাকি, কিন্তু চ্যাটের মাধ্যমেই। ওকে তারপরে কি হলো? পরে তাকে এক পর্যায়ে আমি সরাসরি বলি যে তুমি আমাকে ভুলে যাও, আমি নিজে থেকে ব্রেকআপ করা করে আমাকে ভুলে যাও, আমি হয়তো পৃথিবীর বুকে নাও থাকতে পারি। সে বুঝতে পারে যে আমি হয়তো এমন কিছু বেছে নিতে চাই, তো সে আমাকে অনেক বুঝাই। যেদিন আমি আত্মহত্যার পথটা বেছে নিতে সুইসাইড অ্যাটেম্পটা করবো, সেদিন আমি সকাল থেকে তাকে বলি। তো সকাল থেকে যখন বলি, সে আমাকে মেসেজের পর মেসেজ দেই। সে একটা জব করতো, সেখানেও সে যায় না, মেসেজের পর মেসেজ আমাকে বুঝাতে থাকে যে আসলে ঠিক না তুমি যেটা বলছো। আমি সে রিপ্লাই দিতে থাকি যে তুমি যতই বুঝাও না কেন, আসলে আমার মনে হচ্ছে না কোনো পথ খোলা আছে, আমার কাছে কিছুই ভালো লাগছে না। এক পর্যায়ে বুঝাতে বুঝাতে বিকেল হয়ে যায়। বিকেলে আমার দাদি অসুস্থ ছিল। আমার দাদি আমাকে খুবই ভালোবাসতো, আল্লাহ তাকে বেহেশতবাসী করুক, সে এখন নাই আমাদের ভিতরে। তো সে তখন ব্রেন স্ট্রোক করে, সে অসুস্থ, তার কাছে যায়। আমার দাদির কাছে আমি বলি, দাদি তোমার কাছে যদি কোনো ভুল আমি করে থাকি, তুমি আমাকে মাফ করে দিও। আমার দাদি বুঝতে পারে না যে আমি কথাটা কি জন্য বলছি। সে অসুস্থ ছিল, সে আমাকে বলে কি দিয়ে কথা বলছিস কি জন্য, তুই কি ভুল করবি আমার কাছে। সে অসুস্থ ছিল, আমি তাকে সেবা করতাম, যেটা সত্য কথা। আমার লাইফে তার মতন ভালো আমাকে আমার মনে হয় না কেউ বাসছে আর কেউ বাঁচতে পারবে। সে যতদিন সুস্থ ছিল আমার কখনো গালে খাওয়া লাগে নাই। তো তার সাথে আমি ফার্স্ট মাপ চাই, সেখান থেকে আমি কাঁদতে কাঁদতে আসি। তার সাথে আমার মেসেজে কথা হচ্ছে। তো সেখান থেকে তো আমার বাসা একটু দূর, আমার দাদির কাছ থেকে আমি চলে আসি। সন্ধে হয়, ছোট ফুবু ওই টাইমে আসে। তো ছোট ফুবু বলি আমার আব্বু ওই টাইমে বাজার থেকে সন্তানের জন্য যে মিষ্টি নিয়ে আসে, আমি আনে। বিকেলে এক জায়গায় সবাই বসে রয়েছি সন্ধ্যার টাইমে। ওই টাইমটাই আমার ছোট ভাই, আমরা 4 ভাই বোন, আমি 2 নাম্বার, সবাই এক জায়গায় বসে। আমার যে ছোট ভাইটা, সে আবার আর কি আমার কাছ থেকে জোর করে নিয়েছে, নিয়ে নে খা, আজকেই হয়তো খাতি পারছি, আমার সাথে এরকম করতে পারছি, হয়তো কালকে পারবি না। তারা বুঝতে পারে না আসলে আমি কথাটা কি জন্য বলছি, কারণ জানে আমি অসুস্থ, কিন্তু এমন একটা কাজ করব তারা চিন্তাধারাও করতে পারে নাই। তো তারা আমার ছোট ফর্মারটা, তারা আমার কি কথা অসুস্থ হয় না, তাই বলে এমন কথা বলতে হয়, আজকে অসুস্থ কাল সুস্থ হয়ে যাবি। তারা কিন্তু জানে না যে এত নিচু পর্যায়ে আমি যেতে। একটা রাত হয়, আমার বয়ফ্রেন্ড ফিরোজ, তার সাথে আমার মেসেজে কথা হয়। সে আমাকে অনেক বোঝাই। আমার আপু তখন অনার্স এর পরে, সে সামনে পরীক্ষা, আমি শুয়ে চ্যাট করি। আমার আপু আমাদের সম্পর্কটা জানতো। আমি চ্যাট করছি, সে পড়ছে। এক পর্যায়ে রাত, সে চ্যাট করতে করতে একটা আমি বলে যে আমি হার মেনে গেছি, তুমি যা পারো তাই করো, আমার আর কিছু বলার নাই। তার কাজিন ছিল, সে জানতো, তার নাম ছিল খালিদ, আমাদের সম্পর্কটা জানতো। সে ফোন দেয়, আমি যেহেতু ফোনে কথা বলি না, ফোনটা রিসিভ করি না। সে বলে মেসেজে লিখে ভাবি ফোনটা একবার রিসিভ করেন, জাস্ট না কথা বলা লাগবে না, আমার কথা যা শোনেন। আমি ফোনটা রিসিভ করি, করার পরে আমি কথা বলি না। সে বলে কি হয়েছে আমার সাথে একবার বলেন। ফিরোজ আজকে অফিসে গেল না, সারাদিন সারাদিন আপনার সাথে কথা বলছে, কি হয়েছে, বিষয়টা কি, বাসায় কি জানতে পারছে, এই নিয়ে ঝামেলা হচ্ছে? না, বাসায় কোনো, আপনি চ্যাটে আসেন, আমি ওখানে বলছি, আমি ফোনে কথা বলতে পারবো। মেসেজ আসে, লিখেছে না, বাসায় কোনো ঝামেলা নাই, আপনার ভাই অনেক ভালো, আপনি তাকে দেখে রেখেন। আমি হয়তো কি করবো নিজেও জানি না, তবে হয়তো আর কথা নাও হতে পারে। সেখানে শেষ হয়ে যায়, আমি শুয়ে পড়ি, তার সাথে চ্যাট করাও বন্ধ হয়ে যায়। আপু যখন পড়ার শেষে, আমি কিন্তু জেগে আছি, আপু পড়ার শেষে যখন শুয়ে পড়ে, আমি বাইরে যাই। বাইরে যাওয়ার পর আপু আমার পেস আসে। ও বুঝতে পারে না, ও মনে করছে ও বাইরে উঠছে, আমি উঠি। বাইরে উঠে লাইটটা জ্বালাই, ও উঠেছে যে ও তো আগে পড়া শুয়েছে, যেহেতু পরীক্ষা, ও আবার পড়বে। কিন্তু আমি যে বাইরে যে কি করছি ও সেটা দেখে না। আমি বাইরে যে অলরেডি
আমার যে চিন্তাধারা ছিল আমি বিষটা খাই, ওটা আমি এসে আমার মতন আমার জায়গায় শুয়ে পড়ি। ঘুমের ওষুধ খান? না, ঘুমের ওষুধ খাই না, ওটা আসলে মিক্স করা অনেক রকম বিষ আমি বানিয়ে রেখেছিলাম আর কি। নিজে বানাইনি বলতে বিভিন্ন বিষ আবার আমি একসাথে মিক্স করছিলাম, যেহেতু গ্রামে। বয়স কত হবে বললেন তো? তখন আমি পরীক্ষা দিয়েছি, 16 বছর বয়স হবে। আমি এই ব্যাপারটা একটু লিসনারদেরকে বলতে চাই। দেখুন, আমরা যে মানুষটার গল্প শুনছি সেটা হচ্ছে তখন সে মাত্র এসএস পরীক্ষার্থী। ওই বয়সে একটি কিশোরী বা একটি কিশোর কি ধরনের ভুল করতে পারে সেই গল্পটাও হয়তো আজকে আপনারা শুনছেন। একটু মনোযোগ দিয়ে শুনি আমরা। তারপরে কি হলো? পরে আমি আসলে খেয়ে এসে শুয়ে পড়ি আমার মতন আমি, এবং তার কাছে একটা মেসেজ দিই। আমার যে ফিরোজ বয়ফ্রেন্ড ছিল তার কাছে একটা দিই। সে জেগেছিল কিনা জানি না, সেও সারাদিনই আমার সাথে কথা বলছে এবং কাঁদছে, সেও হয়তো জেগেই ছিল। সে মেসেজটা পড়ার সাথে ফোন দিতে থাকে। আমার ফোনটা সাইলেন্ট ছিল, যেহেতু আমি দেখতে পাই সে ফোন দিচ্ছে, ফোনটা তো রিসিভ হয় না যেহেতু আমি সেটা খেয়েছি। কিন্তু আল্লাহর একটা রহমত, তাইতে পারি না যে তো জঘন্য একটা বিষ খায় যেটাই মানুষের সাথে সাথে ছটফট করা উচিত। কিন্তু আমার মা বাবার, আমার দাদির অনেক হয়তো দোয়া ছিল, কিছুই হয় না। কেন আমি বুঝতে পারি না যে কোনো জ্বালা যন্ত্রণা কি এটা আমি আজও প্রশ্নটার উত্তর পাই নাই। আমি মনে করি এটা আল্লাহর রহমত। এক সময় আপু ফোন দেয় যে দেখতো কিছু করছে কিনা। আপু বুঝতে পারে হয়তো, ও আম্মুকে ডাকে। আম্মু যখন ডাকতে যায়, আমি আর আমার আপু এক রুমে থাকতাম, অন্য জায়গায় থাকতো। আম্মুকে ডাকতে যায় যে আম্মু, নীলা মনে হয় কিছু একটা করছে। ও বলে না যে আসলে কে, ও জানতে পারলো কিভাবে, ওকে ফিরোজ ফোন দিয়ে জানাই। তো ডাকতে যায়, ওই টাইমে আমার বমি হয়ে যায়। আমার বমিটা হয়, এই কষ্টটাই সামান্য পরিমাণ হয়, হয়তো বমি হয়েছিল বলে আমি আজ বেঁচে আছি। বমির সাথে সব উঠে গেছিল। বমি হওয়ার আমি আবার জায়গায় শুয়ে আছি। আম্মু এসে কয়, আমার মনি বলে ডাকতো যে মনি কি হয়েছে, তুই কি কিছু খেয়েছিস? না, কিছু খাই নাই। তো গ্যাস কিসের? বমি করলে যেহেতু বমিটা করছি, গ্যাস হতেই পারে, এটা স্বাভাবিক। সে কয় তাহলে গ্যাস কিসের, তুই কিছু খেয়েছিস? আমি খালি কি কথা বলতে পারি? তুই স্বাভাবিক ভাবে কথা বলে যাচ্ছি, মানে আমার শক্তি এমন একটা, স্বাভাবিক ভাবে কথা বলে যাচ্ছি। তারা তো বুঝতে পারছে যে কিছু একটা খেয়েছে, নাইতে বমি হচ্ছে, গ্যাসটা। তো তারা অলরেডি ডাক্তারের কাছে ফোন করে, এবং আমার আব্বুরা 6 ভাই ছিল, তাদের খুব আদরে ছিলাম আমি, যেটা সত্য কথা। আমার আব্বু 1 মাস বয়স যখন বাইরে চলে গেছে, পরে আমি 6 ভাইয়ের আমরা 2টা মেয়ে ছিলাম, তাদের খুবই আদরের। তখন তো আমার কাছ থেকে একটাও বিয়ে করে নাই। তো সবাই চলে আসে ফোন করার সাথে সাথে, যেহেতু সবার বাসা আলাদা আলাদা। এসে আমার কাছে সবাই বসে যে কি জন্য কি করছিস, পরীক্ষা দিতে পারি না, আমাকে বুঝাই। ডাক্তারের ফোন দিয়েছি, বুঝাই থাকে যে দেখেন, একটা মানুষ যদি খায় তাইলে কি সে স্বাভাবিক ভাবে বসতে পারে? মানে আমি এমন ভাবে, আমি এখনো প্রশ্ন যে আমি কিভাবে স্বাভাবিক ভাবে বসেছিলাম, আমি বুঝতে পারি না যে আমি স্বাভাবিক ভাবে আসলে বসেছিলাম কিভাবে। আমি স্বাভাবিক ভাবে বসে থাকি, তাদের সাথে কথা বলি। তুই খাসনি, সেটা ঠিক আছে, তাই তুই মুখ থেকে এমন গ্যাস বেরোচ্ছে কেন? আচ্ছা, গ্যাস যদি ঘুমের ঘরে থাকে তার গ্যাস বেরোতেই পারে, আর একটা মানুষ যখন বিষ খায় সে কি ছটফট করে না? আমি কি তেমন কোনো ভাব আমার ভিতর দেখতে পারছেন? তারপরে কথা কাটাকাটি চলতে চলতে ডক্টর আসে। ডক্টর আমাদের কাকু ছিল, সে আমার পাশে বসায়, কয় মা তুমি এই কাজটা কেন করছো? তুমি স্বীকার করো, আইতে কিন্তু তোমার ওয়াশ করবো। তুমি যদি স্বীকার করো কতটুকু পরিমাণ খাইছো, তাহলে হয়তো আমরা ইঞ্জেকশনের মাধ্যমে সেটা ঠিক করতে পারবো না, আইতে কিন্তু ওয়াশ করলে তোমার অনেক কষ্ট হবে। হ্যাঁ কাকু, আমি খাই না, আপনি বিশ্বাস করেন না, আপনি তো একটা ডক্টর, মানুষ যদি খায় সে কি স্বাভাবিকভাবে বসে থাকতে পারে? এটা ঠিক আছে, তোমার পয়েন্টটা ঠিক, তারপরেও তুমি অনেক ছোট, তুমি কিন্তু এখনো স্বীকার করো। বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যদি খাও নাই খেয়ে থাকো, তুমি কয়েক গ্লাস পানি খাও। তার কথা অনুযায়ী আমি কয়েক গ্লাস পানি খাওয়ার সাথে সাথে আমার বমি হয়। যে বিষ খেয়েছিলাম, দুর্গন্ধ তেল জাতীয় কিছু বেরোয়। সে বলে যে একে ওয়াশ ছাড়া যে পরিমাণ খেয়েছে, সে ডক্টর সে বুঝতে পারে যে পরিমাণ খেয়েছে, এই যে বসে আছে, আমি যা কোন চিন্তাধারায় বসে আছে, তবে একে এখনই ওয়াশ করা লাগবে না, এতে বাঁচতে পারবে না, দেরি না করে একে ওয়াশ করি। তো আমাকে
আমাকে নিয়ে যে স্বাভাবিকভাবে আমার আব্বু তো আমাকে অনেক ভালোবাসে, বকাবকি আসলে শুরু করছে যে মরুক, সে কষ্ট পাচ্ছে আমি দেখতে পাচ্ছি, কাঁদছে, তারপরও একটা আফসোস থেকে সে বলছে এত বুঝেই আমার পাগল। তো আমার আব্বু আমাকে আদর করে পাগলি বলে ডাকতো, যে পাগলি এই কাজ কেন বলে, এত বুঝোই মানুষ কি ফেল করে, ও কি ফেল করছে, ও অসুস্থর কারণে পরীক্ষায়, তারা তো জানে না যার আমার আসলে সম্পর্ক আছে, তারা সবাই একা ধরে নিছে অসুস্থতার কারণে এটা করছে। এত বুঝানোর পরেও পরে এক টাইমে ওয়াশ করে আমাকে শুয়াই, আমি মানে যে নলটা ঢুকাচ্ছে সেটাও বুঝতে পারি না, আমি স্বাভাবিকভাবে শুয়ে থাকি। ওয়াশ করলে মানুষ ছটফট করে সেটাও না, বুঝতে পারিনি শক্তিটা আমার ওই টাইমে কোথা থেকে আসলো। আমার মত ছিল কি সবার দোয়া ছিল কি আমার শারীরিক শক্তিটা বেশি ছিল, আমি বলতে পারি না, স্বাভাবিকভাবে আমার কষ্ট হয়। ডক্টর আঙ্কেল বলে যে ও যে এতক্ষণ বলছিল খাই না, এখন এত ওয়াশ করছি তারপরে ওর ভিতর রয়েছে, ও কি এমন খাইছে যে এত বিষাক্ত অথচ স্বাভাবিকভাবে বসে রয়েছে। আবার এটা আমি ওয়াশ করেও বের করতে পারছি না, এখনো বেরোতেই আছে, শেষ আছে না। আমাকে বকা দিয়ে যে তুই নাকি খাস নাই তাই এত বেরোচ্ছে কি জন্য। আমি এগুলো শুনছি, শুয়ে রয়েছি। পরে আমার গলাটা অনেক ব্যথা, এতটুকু কষ্ট হয় আমার ওয়াশ করলে মানুষের, আসলে এটা স্বাভাবিক, গলাটা অনেক ব্যথা হয় পরের দিন। সবাই আসে, আমি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে একটু চঞ্চল ছিলাম, সব ধরনের কাজই করতাম, নামাজ পড়তাম, আর যার নামাজ কালাম পড়তাম সবাই আমাকে জানতো। কেউ ভাবতে পারি নাই আমি অনেকে কোরআন শিক্ষাও দিয়েছি যে আমি এমন কাজ করি। সবাই বলে যে শয়তানের ধোঁকায় পড়ে এমন করছে, সবাই এসে আমাকে, কেউ আসলে খারাপ চোখে কিংবা খারাপ নজরের পিছনে কোনো কথা বলে নাই, সবাই ভালোভাবেই আমাকে বোঝায়। তারপরে যাই চলতে থাকে। ওই টাইমে আমার বড় ফুফুর মেয়ে, আমার সে ফুফাতো বোনটা আসে, এসে আমাকে বলে যে তোর কি ফিরোজের সাথে কোনো ঝামেলা হয়েছিল? না, কোনো ঝামেলা নাই। যারা জানে আমার বোন এবং ওই ফুফাতো বোনটা জানে, ওরা ধারণা করছে হয়তো ওর সাথে ঝামেলা করে। আসলে আমার ওর সাথে ঝামেলা করে বিষটা খায় না, এটা তাকে বোঝাতে পারি না। তারপরে যে আমার ফ্যামিলিতে বলে দেয়, আমার ফুফুর সাথে এবং আমার কাকুর সাথে। ফুফুর সাথে যখন বলে দেয়, ফুফু আমার জেরা করতে থাকে যে কি হয়েছে, তুই আমরা ভাবতেও পারিনি এই বয়সে তুই, আর তুই কখনো কোনো ফোনে কথা বলিস না, কোনো ছেলের দিকে ফিরে দাঁড়াস না, হঠাৎ করে এমন রিলেশনে গেলি কিভাবে, তুমি প্রশ্ন করে। আর কি এমন হয়েছে যে যার জন্য এমন বিষ খালি, যেটা তুই মানুষকে জ্ঞান দিস, তুই নিজে সে কাজটা করলি, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন আমি হই। তারপরে আমাকে এক পর্যায়ে মানসিক টর্চার করা হয়। ওই সময় আমি বলবো যে তাকে সেটা ঠিক ছিল, এতে আমি আরো অসুস্থটা বেশি হয়ে পড়ি। তাকেও চাপ দেওয়া হয় যে তুই কি বলছিস। আমার আপু তো অলরেডি তাকে তোর অনেক মানা করছিলাম, তুই তারপর বলিলাম ও অনেক ছোট, হ্যাঁ সম্পর্ক বললি, তারপর কি এমন ঘটলো যে এমন পথ বেছে নিল। তুই সম্পর্ক করছিস সেটা ঠিক আছে, আমার ফ্যামিলি কেউ জানে না, তোর ফ্যামিলি কেউ জানে না, আমি জানি সেটা তো আমি বলবো নাই, কিন্তু কি এমন হলো, অস্বীকার করলো যে না আমার সাথে কিছু হয় না। অস্বীকার করবে কি, মানে আসলে ওর সাথে কিছু হয় নাই। এক পর্যায়ে ওকে ফোন দিয়ে এরা ওকে টর্চার করতে লাগলো। আমি বলি আমার কথা বিশ্বাস করে না, ওর কথা বিশ্বাস করে না। তো বললো তাহলে ব্রেকআপ করে দে, যদি ওর সাথে কিছু না হয় ব্রেকআপ করবো কি জন্য, তার সাথে আমার কিছু হয় নাই। আমি তো বলছি আমার মানসিক দুশ্চিন্তার কারণে আমি কাজটা করছি, তুই ওর সাথে ব্রেকআপ করতে কোনো প্রশ্নই আসে না, কি জন্য ব্রেকআপ কর। আমার আপু চাপটা দিই, তখন আমার ফ্যামিলি আসলে শুধু ফুফু জানছে, আপু জানছে এবং আমার এক কাকু জানছে। তো ফুফু কথা বলে যে তুমি কাউকে ভালোবাসো, ফুফুর সাথে বলে যে আমি ওকে ভালো, ব্রেকআপ করার কথা যখন বলে আমি ওকে ভালোবাসি, আমি ব্রেকআপ। কিন্তু দেখেন ও ওই সময় আসলে ঠিক কথা বলছিল যে দেখেন ওর এখন যে পরিস্থিতি, আমি যদি সরাসরি ওকে ব্রেকআপের কথা বলি, ও হয়তো আবার ডিসিশনটা যে কারণে নিয়ে থাকুক আবার নিবে, আপনাদের এটা ঠিক হচ্ছে না। আর ও আমাকে বোঝায় যে দেখো তোমার ফ্যামিলির কথা শুনে যদি তুমি ব্রেকআপ করো, হয়তো আমরা দুদিন কথা না বলে থাকলাম। সে আসলে এটা আমি ভালো জ্ঞানটা দেই।
কথা না বলে থাকি, পরে আমরা তো জানি আমাদের মনে কি আছে। ওকে ঠিক আছে, কথা আমি এটা মানি। নেক্সট পর্যায়ে কি হয়, আমার ফুফুর সাথেও এক কথা বলার পর আমার সাথে তার এক কথা বলছে। তো আমার ফুফুর সাথে বলে যে আমি ওকে ব্রেকআপ করে দেবো, ওর সাথে কিছুদিন অভিনয় চালাতে থাকি, বলে আস্তে আস্তে আমার সম্পর্কে খারাপ ধারণা এনে পরে ব্রেকআপ করবো। আর আমার সাথে বলে দ্বিতীয় কথা যে আমাদের সম্পর্কটা আপাতত অফ থেকে তুমি পড়াশোনা করতে থাকো আর পরীক্ষা দাও, যাতে তোমার ফ্যামিলি, এখনো তো সবাই জানে না, যারা লুকিয়ে রাখতে সমস্যা নাই, তোমার যেহেতু এই কাজ করছো তোমার কেউ এখন চাপ দেবে না, আর এখন তোমাকে জোর করে কেউ বিয়েও দিতে চাবে না। সো তুমি দেখো, কিন্তু আমার ফুফুর এই সময় উচিত ছিল না যে কথাটা আবার আমার সাথে বলা। আমার ফুফুর সাথে যাই বলুক না কেন, আমার ফুফু এবং আমার আপু আমার সাথে আবার বলে, দেখ এমন একটা ছেলের সাথে রিলেশন করছিস যে আমাদের সাথে এক কথা বলে, তোর সাথে আরেক কথা বলে। আমার ওই সময় একটা জিদ এসে যায় যে তুমি, হ্যাঁ আমি তো জানি তোমার সাথে কোনো দূর করে আমি সুইসাইড অ্যাটেম্পটা করি নাই, তো তুমি সেখানে এক কথা বলছো, আমার সাথে এক কথা বলছো, এটা কি কারণ? তুমি আমার কি ব্রেকআপ করতে চাও? করো, সমস্যাটা আমার সাথে সরাসরি ভাবে বলো, এভাবে অভিনয় করার তো কোনো প্রয়োজন নাই। তো সে বলে, দেখো আমি অভিনয় করছি না, আমি তাকে বোঝানোর জন্য করছি। আচ্ছা ঠিক আছে, বোঝানোর জন্য করছো সেটা স্বাভাবিক, তুমি সেটা আমার সাথে বলতে পারতে, কিন্তু তারা যেভাবে বলছে আসলে তুমি বোঝানোর বলছো না, তুমি আমার সাথে অভিনয় করছো, এটা তোমার ঠিক না। তারপর তার সাথে আমার একটা ঝামেলা সৃষ্টি হয়। ঝামেলা যখন সৃষ্টি হয়, এই টাইমে আমার ছোট খালা এসে আমাকে নিয়ে যায়। আমার আব্বুর বলে যে আমাদের বাসায় কিছুদিন বেড়ায় আসে, কোন মন মানসিকতাও ভালো হবে। আমার আব্বু সেটা আমি জানে না যে আসলে কি কারণে কি হয়েছে, আমাদের সম্পর্কটাও জানতে পারে নাই। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। আমার ছোট খালা আমাকে নিয়ে যাই, আমি আমার ছোট খালার সাথে সব খুলে বলি যে খালা নাই বলে, দেখ আমার ফিরোজের আব্বু কিন্তু খুব ডেঞ্জারাস, তুই জানিস, তাকে দেখাই তাই কি, আমরা কিন্তু সবাই তোর খালার নিয়ে একটু সমস্যায় আছি, তোর খালা সারা জীবনই কষ্ট করছে, তুই কি সেই কষ্ট করতে চাস? যেহেতু হ্যাঁ ফিরোজ ভালো, আমি খারাপ সেটা বলবো না, কিন্তু তার বাপেরই তো ছেলে, একটু হলেও তো তার বাপের মতন হবে না কি? আমি মনে করি না যে সে খুব ভালো হবে, এখনো সময় আছে, বুঝে দেখ। সেই সময় তো আমি পুরো আবেগের ভিতরে, সে কথা আমার কোনো মাথায় ঢোকে না। ওই টাইমে আমার যে বললাম বড় ফুফুর মেয়ে, সে আমাকে একটা অফার দেয় যে দেখ তুই লাইফে যা করছিস, আমি জানি তুই সম্পর্ক করবি না, এতদিন ধরে বলছিস, সেজন্য তোকে আমি বলি নাই। একটা ছেলে আছে যে বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত, সে যদি তোকে পাই হয়তো ভালো হবে, তুই তোর খালাতো ভাইয়ের সাথে ব্রেকআপ করে দিয়ে এর সাথে নতুন করে সম্পর্কে জড়িত হ, তাইলে হয়তো তুইও ভালো থাকবি আর তোর জন্য ছেলেটাও ভালো হবে। আসলে কি এটা সম্ভব? আমি তাকে জানি না, তার সাথে হ্যাঁ হয়তো কথা বলে আমার টাইমটা পাস করবো, কিন্তু আমি আমার ফার্স্ট লাভ যাকে ভালোবাসি তার সাথে তো আমার কোনো ঝামেলা তেমন না, তাকে কি জন্য আমি ব্রেকআপ করবো তার সাথে? আর তাকে ব্রেকআপ করে কেনই বাসেন? সে আমাকে বুঝাই যে দেখ আমরা যতটুকু শুনেছি তোর খালু খুব একটা ভালো না, সেখানে গেলে তুই কষ্ট পাবি। আর ছেলেটা যেহেতু খারাপ কাজের সাথে জড়িত আছে, কিন্তু ছেলেটার ফ্যামিলি অনেক ভালো, 2 ভাই বোন, এখানে সুখে থাকবি লাইফ। কিন্তু আর তুই নামাজ কালাম পড়িস, তুই কি তোর জন্য একটা ছেলে ভালো হোক? সে তো ভালো, সে তো ভালোই থাকবে। তো আমি ওই সময় দোটানায় পড়ে যাই আসলে কি করব। আসলে বুঝে ওঠার বয়স সে সময় আমার না, আমি মনে করি পুরোটাই দোটানার ভিতরে, কি করব কি না করব। বললাম এক পর্যায়ে এর সাথে আমি সব শেয়ার করতাম, ফিরোজের সাথে সব শেয়ার করলাম। সে বলে দেখো আমি তোমার আমার লাইফে থাকতে বলবো না, কিন্তু তোমার প্রভাব গুণ অনেক খারাপ না হলে ওই ছেলেটার কথা বলতো না। তুমি একটা সিগারেট খাওয়া পছন্দ করো না, নামাজ কালাম করো, সে ছেলেটা সম্পূর্ণ নেশা করে। তুমি কি মনে করো একটা মেয়ের জন্য একটা ছেলে তো ভালো হতে পারে? হয়তো তোমার দেখানোর জন্য অনেকের ভালো হবে, তুমি আমার লাইফে আসো বা না আসো, তুমি ছেলেটার সাথে আমাকে অ্যাভয়েড করে
এই পথে যেও না। বললাম হ্যাঁ সেটা ঠিক আছে, ভালো হয় না, ভালো তো হতেও পারে। এভাবে তার সাথে কথাবার্তা চলছে। এক পর্যায়ে সে বললো, দেখো যাই হোক না কেন তুমি ছেলেটার নাম্বার নাও তোমার ফুফাতো বোনের কাছ থেকে। আমি তার কথা মতন নাম্বারটা নিলাম, নিয়ে ফোন দিলাম। প্রথম দিন ফোন দেওয়ার পরে ফিরোজ আমাকে শিখাই দেয় যে ফোন করে অ্যাভয়েড করো, যাতে তোমার ফুফাতো বোন তোমার সম্পর্কে যে ভালো ধারণা গুলো তার দিছে সেটা যাতে কেটে যায় এবং সে তোমাকে ঘৃণা করে। আর সে যেন তোমার ফুফাতো বোন নাও বলতে পারে তোমার সাথে কথাটা। তার কথা হয়তো আমি এটা করি যে আমি বুঝতে পারি না যে আসলে এটা ঠিক কি ভুল। তার ফোন নাম্বারটা নিই, তাকে 2 দিন কথা বলি, পরে অ্যাভয়েড করি যে আমার সম্পর্ক আছে দেখেন ভাই, হ্যান্ডেন সাথে বিভিন্ন রকম বুঝাই। বোঝানোর পর তার ভিতরে আমার সম্পর্কে একটা খারাপ ধারণা চলে আসে। তার সাথে আর কথা হয় না। আমার খালাতো ভাইয়ের সাথে তার সাথে কথাবার্তা চলছে। চলতে এক পর্যায়ে তার সাথে কোন এক কথা কাটাকাটিতে আমার জিদ আসে। ওর কথা নিয়ে ওঠে যে দেখ পরীক্ষা করতে থাকি যে আসলে কেউ আমার সত্যিই ভালোবাসে নাকি পুরোটাই আবেগ। আমি যেহেতু ছোট তারপরেও আমি কিন্তু কিছু একটা বোঝার ক্ষমতা সেই সময় ছিল। আমি যেহেতু এসএসসি দিয়েছি, আমি নিজের ভিতরটাই আসে যে আসলে কি। আর আমার ফুফাতো বোন যখন বোঝাতে থাকি, দুইটাই কাজ করে যে আমি দেখি কি হয়। তার বিভিন্ন রকম পরীক্ষা করতে থাকি যে তোকে আমাকে বিয়ে করবে। সে আমার বিভিন্ন উসলত দিয়ে না এখন বিয়ে করা সম্ভব না, তুমি ছোট। আমি বিভিন্ন রকম উসলত দেয়। ছোট তাই কি আমার তো বিয়ে করার ইচ্ছা না, আমার যেহেতু উষ্ণ করার খুবই ইচ্ছা। আমি তাকে এমনি এমন ভাবে বলি যেন একবারে সত্য। সে মানে এড়িয়ে চলার চেষ্টা করে। তখন বুঝতে পারি যে ভালোবাসার ক্ষেত্রে এড়ানোটা কি, এটা কি আসলে আমার মনে হয় যে সে আমাকে ভালোবাসে না। ভালোবাসলে সে আমাকে এড়িয়ে চলতো না। যখন এড়িয়ে চলে তখন আমি তার সাথে জিদ করি যে আমি খারাপ কোন এক ছেলেকে বেছে নেবো, এবং তার কথাই আমার মাথায় আছে যে আমি তাকে অ্যাভয়েড করেছি তাকে নেবো। আমি ফুফাতো বোনের কাছে আবার ফোন দিই যে ওর সাথে আমি আবার কথা বলতে চাই। বলো দেখ তুই একবার এমন অ্যাভয়েড করেছিস, আবার কথা বলবি, এটা আসলে ঠিক হবে না। না আমি কথা বলবো। ওকে ঠিক আছে কথা বল। আমি তার সাথে কথা বলি। সে জানে আমার সম্পর্কের বিষয়টা। আমি 2 জনের সাথে কথা বলি এবং 2টা সম্পর্ক এখন চালাতে থাকি। ফিরোজ জানে যে তার সাথে আমি কথা বলি, তার সাথে আমি সব শেয়ার করি। ফিরোজ জানে যে ওর সাথে আমি কথা বলি, কিন্তু সে জানে না যে আসলে আমি এর সাথে এখনো সম্পর্ক আছে কিংবা চালাচ্ছি। সে জানতো যে আমার খালাতো ভাইয়ের সাথে সম্পর্ক ছিল, কিন্তু তার সাথে কথা বলি ও জানে না যে এর সাথে এখনো কথা বলি। এক পর্যায়ে ফিরোজ আমাকে বলে, দেখ তুই যাই করছিস না কেন, তুই আমাকে আমার সাথে হ্যাঁ ব্রেকআপ কর, তারপরেও তোর লাইফটা তুই ঠিকভাবে নিয়ে যায়, এগিয়ে নিয়ে যায় এবং ওর সাথে ব্রেকআপ করে দে। ওর সাথে আর কথা বলিস না কিংবা এগোস না, কারণ তুই কখনো গরু ছাগল মানুষ করতে পারবি না। যখন এই কথাটা বলে যে গরু ছাগল মানুষ করতে পারবো না, তখন আমার ভিতরে একটা জিদ আসে। এই যে প্রথমেই যেটা বলেছি, আমার ছোটবেলা থেকে এই জিদ যেটা মাথায় একবার ঢুকে সেটা করেই ছাড়বো। যেহেতু আমি খুব আদরে ছিলাম, যখন যা ইচ্ছা তখন তাই করেছি, তো সেই জিদটা আসে যে এত বড় কথা বললে আমি গরু ছাগল মানুষ করতে পারবো না, আমি এই রিস্কটা নেবো, আমি তোকে মানুষ করিয়ে দেখাই দেবো। আসে তাই পাগলি, এটা কখনো সম্ভব না। তুই একটা সিগারেট খাওয়া পছন্দ করিস না, তুই গরু ছাগল মানুষ করে তাকে লাইফ পার্টনার বানাবি। সে আসলে ভাবতে পারিনি এটা আমি সিরিয়াস নেবো। তো আমি এটা সিরিয়াস ভাবেই গিয়ে এবার এর সাথে সম্পর্ক গড়ে তুলি। প্রথমত আমার বড় ফুপুরা এই সম্পর্কে শব্দ, সে যেহেতু আমার ওই দুলোভার ফ্রেন্ড ছিল, তার বাসায় আসা যাওয়া করতো। বড় ফুপুদের বাসায় যায় এবং তাকে ডাক দিই। তার সাথে আমার সম্পর্কটা শুরু হয় ফ্যামিলি থেকে। সে তারা সবাই জানে, বড় ফুপু সবাই। সে আসে যে বিয়ে হবে এমন একটা সম্পর্কে যে বড় ফুপুর সাথে বলে যে না ভাইজি আমার বিয়া লাগবে। তার অনেক সাহস ছিল। বড় ফুপু বলে হ্যাঁ ভাইজি দেবো। সে তখন LLB 4th সেমিস্টারে পড়ছে, শেষ করছে LLB।
বড় ফুপুর সাথে যখন বলে, বড় ফুপু বলে আচ্ছা আমার ভাইয়ের সাথে বলবো, কিন্তু আমার ভাই তো সরকারি চাকরি ছাড়া কোনো ছেলের সাথে আমার ভাইজি বিয়ে দেবে না। তুমি পড়াশোনা করছো সেটা ঠিক আছে, LLB, কিন্তু সরকারি চাকরি তোমাকে পাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি সরকারি চাকরি করব, আগে আপনার ভাইয়ের সাথে বলেন। অলরেডি একটা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করে, সেখানে 8 লাখ টাকা জমাও দেই, এবং আমার ফুপু আমার আব্বুর সাথে এসে বলে ছেলেটা অনেক ভালো, 2 ভাই বোনই, ফ্যামিলিগত দিক থেকেও ভালো, যেহেতু সে মানসিক ভাবে অসুস্থ, এখানে তার সাথে সম্পর্কটা দিলে হয়। আমার আব্বু তো তখন জানে না যে আসলে ও কোনো খারাপ ক্রাইমের সাথে জড়িত আছে। আমার আব্বু তখন বলে হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আমার বড় মেয়ে রয়েছে, তাকে এখন দেওয়াটা ঠিক হবে না, আর ওরা তো ইচ্ছা পড়াশোনা করুক। আপু বোঝায় যে বড় মেয়ে রয়েছে, সেটা পড়াশোনা করুক, বিয়ে কারণ তো ঠিকঠাক। ওর সাথে আমার কথা চলে, আমি বললাম যে দেখো আমার আব্বু না দিলে কিন্তু আমি তোমাকে বিয়ে করবো না, তুমি কি আমার আব্বুর সাথে কথা বলতে পারবা? ও বলে হ্যাঁ কথা বলতে পারবো না কেন। ওর বললাম খুবই সাহস। আমার সাথে বলাও শেষ, সেদিন রাত্রে আমার আব্বুর কাছে ফোন দিই যে আপনার মেয়ে আমাকে দেয়া লাগবে। আমার আব্বু কিন্তু একটা মেজাজি মানুষ, তার মন চাইছিল কি চাইছিল না জানি না, সে তাকে বুঝাই বলে যে দেখো তুমি অনেক ছোট, ও অনেক ছোট, তোমারও পড়াশোনা হয় নাই, আর তুমি তো জানো SSC পরীক্ষার সমস্যা পড়ছে, ও সামনে আবার SSC দেবে, ওর পড়াশোনাটা শেষ হোক, তোমার পড়াশোনাটা শেষ হোক, তাতে আমার একটা বড় মেয়ে, তারও বিয়ে শাদী দিই, তোমরা কথা বলো, সমস্যা নাই, কিন্তু এখন বিয়েটা তো আসলে সম্ভব না, তুমি তো এগুলো বোঝো, যেহেতু তুমি LLB করো, আমি তোমার এগুলো জ্ঞান আছে। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তাহলে আমাদের কথা বলাই তো আপনার আপত্তি নাই? আচ্ছা ঠিক আছে কথা বলো। তো আমরা কখনো লুকাই কথা বলি না, আমরা কথা বলা স্টার্ট করি, এবং আমার ওই যে ফিরোজের সাথে আমার ব্রেকআপটা ধীরে ধীরে হয়ে যায়। জি দেশে যাই যে আমি গরু ছাগল মানুষ করে দেখাবো। আচ্ছা এইখানে আমরা একটু শুনলাম ব্যাপারটা, অনেকেই আমি দেখছিলাম যে SMS করছে যে এই যে ফিরোজ নামে যে ছেলেটির সাথে আপনার রিলেশন ছিল সেটা আসলে ভাঙলো কেন? মানে ব্রেকআপ হলেন আপনি তো বারবার বলছেন জেদের কারণে, তার মানে কি আসলে তাকে কি আপনি কখনো ভালোবেসেছিলেন? তাকে ভালোবেসেছিলাম বলতে অবশ্যই ভালোবেসেছিলাম, কিন্তু সে যখন ওই যে 2 মুখী 2 কথা বলে না, আমি বিষ খাওয়ার পরটা, ওই টাইমটায় আমার আসলে তার প্রতি ভালোবাসাটা আপনাকে মানে আপনাকে সেভ করার জন্য সে কথাগুলো বলছেন, মানে যেহেতু আপনার ফ্যামিলির সাথে যে আপনার সাথে রিলেশন রাখবে না, এই কথাটা না বললে সেভ করার জন্য বলছিল, বলতে সেভ করার জন্য বলছিল সেটা ঠিক আছে, কিন্তু আমি ওই যে বললাম না পরীক্ষা করে দেখছিলাম, আমার ওই টাইম মনে হয়েছিল সে আমাকে ভালোবাসে না, সে আমার সৌন্দর্যটাকে ভালোবাসে। আচ্ছা এটা আপনার তখন মনে হয়েছিল? হ্যাঁ সে আমার সৌন্দর্য মনে হয়েছিল না, এখন আমি বিশ্বাস করি সে আমার সৌন্দর্যটাকে ভালোবাসছিল। আমাকে যদি ভালোবাসতো, আমি যখন অসুস্থ হয়েছি তখন তখন থেকে সে আমাকে অ্যাভয়েড করতে চায়, তখন আমি বুঝতে পারি যে সে আমাকে আমার সম্পর্কে ভালো শুনেছে, আমার দেখে সৌন্দর্যটাকে ভালোবাসতো, কিন্তু সে আমাকে বুঝতে পারি সে আস্তে আস্তে আমাকে অ্যাভয়েড করছে। তখন আমার জিজ্ঞেস এসে যায় তুই আমার কি অ্যাভয়েড করবি, আমি তার আগেই তোকে অ্যাভয়েড করে মানে ব্রেকআপটা জিদ আসে ছেড়ে দিই। আচ্ছা এরপরে আপনি যে ভদ্রলোকের কথা বলছেন তার নাম কি হচ্ছে? তার নাম মেহেদি হাসান। এই মেহেদির সাথে আপনার যে কথা শুরু হলো, বা সে আপনার ফ্যামিলিতে ফোন দিল এবং ফোন দেওয়ার পরে আপনার বাবার সাথে কথা হয়েছে, তো ওই অবস্থায় কি আপনি তাকে ভালোবাসেন নাকি জাস্ট জেদের বসে কথা বলছেন? জেদের বসেই। তখন অব্দি আপনি তাকে ভালোবাসেন? তখন অব্দি আমি ভালোবেসে উঠতে পারি নাই, কিন্তু তাকে ভালোবাসার কথা বলছেন? তাকে ভালোবাসার কথা বলছি বলতে আমি তাকে ভালোবাসার কথা সেভাবে বলি নাই, আমি এটা বলেছি যে তুমি আমাকে পালিকতে ভালো হবা। হ্যাঁ ভালো হবো। আমি তাকে বলতাম যে আমি কিন্তু একটা ছেলেকে ভালোবাসি, আমি কিন্তু তাকে কখনো ভুলতে পারবো না, এটা তোমাকে মানতে হবে। হ্যাঁ মানতে পারবো, সমস্যা নাই, আমার ভালোবাসা একদিন হয়তো তোমাকে ভুলিয়ে দেবে। সে এইভাবে বলে আর কি, সে আমার সম্পর্কে সম্পূর্ণ বিষয়টা জানতো, সম্পর্ক জেনে আমার লাইফে আসে এবং কয় যে আমি যদি তোমাকে পাই আমি ভালো হব। আর আমি তার সাথে ফিরোজের সাথে এই জিদটা করি যে আমি তাকে ভালো করবো, যে বলে গরু ছাগল মানুষ করতে পারবে না, তখন আমি ওর পর জিত পাই, তোকে মানুষ করে দেখাবো এবং আমি তাকে লাইফ পার্টনার নেবো। হ্যাঁ তারপরে তার সাথে কথা বলা স্টার্ট থাকে, আমরা কথা বলতে থাকি যেহেতু আমার ফ্যামিলির সবাই জানে। এক পর্যায়ে এভাবে 1 বছর কেটে যায়, আমার সামনে আবার পরীক্ষা আসে, তো পরীক্ষাটা আমি দিই। পরীক্ষা দেওয়ার পর একদিন আমি কথা বলছি,
এমন টাইমে আমার আব্বু ঘুমাতে যায়, যেহেতু তারা জানে, তাদের সামনে আমি কথা বলি। সে ঘুম থেকে উঠেও দেখে আমি কথা বলছি, যেহেতু আমার গার্জেন, তার একটা সম্মান আছে, আমি তাকে দেখে ফোনটা রেখে দিই। রেখে দেওয়ার পরে সে আবার কল করার পর আমার আব্বু রিসিভ করে। এত কথা কিসের, যাই হোক, তাদের কাছে কি কথা কাটাকাটি হয়েছিল আমি বিষয়টা সম্পূর্ণভাবে জানি না। আব্বু ফোনটা অ্যাসাইনমেন্ট ভেঙে দেয় এবং সিম কার্ডটাও ভেঙে দেয়, যে আমার মেয়ে তোর সাথে দেবো না। তাদের এমন একটা কথাবার্তা চলে, আমাকে একটা থাপ্পড় মারে। আমার আব্বু কখনো আমারই মারে নাই। ওই দিন ফার্স্ট জাস্ট আমি ভাবতেও পারি না সে আমার গায়ে হাত তুলবে। সে আমার একটা থাপ্পড় মারে, আমি খুবই কান্নাকাটি করি। পরে আমি রাগ করে শুয়ে থাকি। আমার আব্বু বাজারে চলে যায়, বাজার থেকে এসে আমাকে বুঝায় অনেক। তারপর আমার একটা অভিমান যে কখনো গায়ে হাত তোলে না। আজ হ্যাঁ, অভিনয় আর নিজেকেও কষ্ট লাগে যে আমার ভুলের কারণে হয়তো এই পরিস্থিতিতে আমি আজ। হঠাৎ সে আমাকে অনেক বুঝানোর, ভাত খাওয়াতে পারে না। পরে যাই হোক, রাতটা কাটো। তখন আমার ফ্যামিলিতে আর কি ঝামেলা সৃষ্টি হয়, যে ছেলেটা তখন খোঁজ নিতে থাকে ফ্যামিলি থেকে। বিভিন্ন ভাইয়ের মাধ্যমে আমার আব্বু খোঁজ নেয়। আসলে তারা জানতে পারে তখন যে ছেলেটা LLB করলেও সে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত এবং নেশা করে। এক এক মানে খারাপ দিকটা তার চলে আসার পর যখন জানতে পারে, তখন আমার ফ্যামিলি থেকে আমার পরে চাপ সৃষ্টি হয়, কথা বলতে দেবে না, বিভিন্ন রকম ভাবে মানসিক চাপ যেটা হয়ে থাকে ফ্যামিলিতে আর কি। এমন টাইমে আমার মেজা কাকু ছেলে সে আমাকে হেল্প করে, সে ফোন দেয়। সেই ফোনের মাধ্যমে আমরা আর কি যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আমার ফ্যামিলি বুঝতে পারে যে সে কথা বলছে। সে তখন তারা টাইমে আমার যে কাকুটা বলছিলাম ফার্স্ট টাইমে আমাকে ফোন দিছিল, সে বাইরে থেকে 1 বছর পর আবার আসে। সে আমার সাথে সরাসরি কথা বলে যে তুমি কি ওই ছেলেকে ছাড়া অন্য কোনো জায়গায় বিয়ে করবো না? বললাম যে কাকু সম্ভব না। সে ছেলেটা আসলে আপনারা জানতেন না, সে খারাপ। আমার ভালোবাসায় সে এখন আমি যদি তার লাইফ থেকে সরে যাই, সে আবার হয়তো সে ক্রাইমের সাথে জড়িত হয়ে যাবে এবং খারাপ পর্যায়ে। তুমি কি জানো সে ভালো? হ্যাঁ, আমি বিশ্বাস করি সে ভালো। সে যদি ভালোই হয়ে থাকে 15 দিনের ভিতর তাকে বিয়ে করা লাগবে। এটা কেমন প্রস্তাব? 15 দিনের ভিতর আমাকে বিয়ে করা লাগবে? আমি এখনো পড়াশোনায় কেবল এসেছি, এখনো রেজাল্টও বের নাই। আর আমার ইচ্ছা আমি আই পাস করবো, পরে ভালো কোন ইউনিভার্সিটির আমার চান্স নেওয়ার ইচ্ছা আছে। তো আমি এখন বিয়ে করতে রাজি না। সে টাইমে সে এমন কষ্টদায়ক একটা কথা বলে যে তুমি পড়াশোনা না করে তোমার বাপের গালে বিষ ঢেলে দাও। আমি কি বলবো, এই টাইমটা আসলে গার্জিয়ান হিসেবে তাকে বলাটা ঠিক ছিল না। আমি মনে করি সে যেহেতু আমার গার্জিয়ান, তাকে আমি বোঝানো উচিত ছিল যে এত বড় কথা বলাটা ঠিক ছিল না। আমি আরো বেশি অসুস্থ হয়ে পড়ি। আমি আগে থেকে যেহেতু মানসিক রোগী, আমি অনেক কান্নাকাটি করি যে আপনি এত বড় একটা কথা বললেন, কেন গালে বিষ ঢেলিতে হবে? কত যাই না, তুমি 15 দিনের ভিতরে তোমার শ্বশুরের নাম্বার দাও। তার ভিতরে অ্যাকচুয়ালি তার ফ্যামিলি থেকে আমাকে মেনে নিয়েছিল, আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার কথা হয়, তার সাথে আমরা কথা। আচ্ছা ঠিক আছে, আমি তার নাম্বারটা দিই। নাম্বারটা দেওয়ার পরে সে তার সাথে দেখা করে তার সাথে অনেক বাজে, যাতে তারা সম্পর্কটা ভেঙে দেয়। আমার তো তার বুঝতে পারছে যে এত ছোটবেলা থেকে যে দিয়েকে সরানো সম্ভব না, তো তার সাথে সে দেখা করে বাজে ব্যবহার করে। শ্বশুর অনেক মনের মানুষ ছিল। সে বাসায় যায় এবং আমার শাশুড়ি আমার সাথে কথা বলে। সে আমাকে বলে যে দেখো আম্মু, তার আমাকে আম্মু বলে রাখতো, যে তোমার কাকু এমন ব্যবহার করছে, এটা আসলে ঠিক হয় নাই। আমি করলাম দেখো কি ব্যবহার করছে আমি জানি না, তো আমার কাকু তো আর আপনাদের ওখানে যে সংসার করবে না, সংসার করবো আমি। সে তো আমার কাকু কি বলছে সেটা নিয়ে আসলে কি আপনাদের বলা ঠিক হবে? আমি মানছি আপনারা জানেন তারা সম্পর্কটা মেনে নিতে চাচ্ছে না, এই জন্য এই ব্যবহারটা করছে। আসলে কিন্তু তারা না, যাই হোক ভালোভাবে বোঝাতে থাকে, তারা বুঝে নেই, তারা অনেক ভালো মানুষ। তো এক পর্যায়ে আমার এক
সে দাদির বাসা যশোর, আমার আব্বু মামি হয়, সে আসে, বিষয়টা সব শোনে এবং আমার আব্বুর বলে ওকে আমি নিয়ে যাই। আমার আব্বু বলে ওকে মামি দেখেন আমরা তো বুঝাই পারলাম না, আপনি যদি পারেন। তো সে আমার সম্পর্কে দাদি হয়, সে অনেক বুদ্ধিমতী একটা মানুষ, সে আমাকে নিয়ে যায়, অনেক বুঝাই, বলে দাদি দেখেন আপনি যতই বুঝান না কেন আমার পক্ষে কিন্তু আমি যত দূর এগোইছি আমার পক্ষে সম্ভব না। সে অনেক বুদ্ধিমতী যেহেতু ছিল, সে আমাকে বাস্তবতা দেখায়, সে এক ফ্যামিলিতে নিয়ে যায়, দেখায় যে দেখ এই শহরে বিয়ে করছিল, এখন সে স্বামী নেশা করে, মারধর করে, এখন বাপের বাড়ি পড়ে রয়েছে। হ্যাঁ আমি দেখি, সে আমাকে বলে না যে তোর এমন লাইফ হবে, সে আমাকে শুধু দেখাই, সে যেহেতু বুঝতে পারে যে আমি দেখাই শিক্ষাটা দেবো। পরে আরেকটা ফ্যামিলিতে সেখান থেকে আসি, পরে রাত্রে আরেকটা ফ্যামিলিতে নিয়ে যাই, ছেলেটা বেকার। সে আমার দুইটা দিক বুঝাচ্ছে যে নেশা করলেও নয় আর ছেলেটা বেকার, তোর সাথে যে ছেলেটা সম্পর্ক সেও তো বেকার। সে সেখানে নিয়ে যায় যে দেখ ছেলেটা বেকার, বাপের ঘরে বসে পড়ে খাচ্ছে, বাপের যতই থাকুক না কেন, দেখ এখন মহিলাটার কি অবস্থা। সেখানে নিয়ে যায়, সে মহিলাটা বিভিন্ন তার কাহিনী শোনায়, কান্নাকাটি করে। তো ওই টাইমই তো আমার আসলে ওগুলো মাথায় ঢোকে না, আমার যে একটাই যে আমি যে পর্যায়ে এগোচ্ছি আমি এই পর্যায়ে আমি ছেলেটাকে ভালো করবই। একটু সেখান থেকে নেশার পর দাদি বুঝতে পারে যে একে সরানো সম্ভব না, তো ওকে ফোন করে যে তুমি, আমার একটা বিশ্বাস ছিল যে আমার ফ্যামিলি থেকে যে চাপটা দিচ্ছে 15 দিনের ভিতর বিয়ে করবে, তাদের চিন্তাধারা এটা ছিল যে ছেলে যেহেতু LLB করছে আর একা ছেলে, তার ফ্যামিলি থেকে এখন বিয়ে দেবে না, সো তাকে সরাতে হবে। তো তাকে উপর চাপ সৃষ্টি করে। আর আমার একটা সত্য দেই যে সে যদি 1 মাস কিংবা 1 বছরের কথা বলে, তুই দ্বিতীয়ত তার সাথে কথা বলতে পারবি না। আর আমার একটা বিশ্বাস থাকে যে 1 মাস তো দূরের কথা, 15 দিনও দূরের কথা, 15 ঘন্টার কথা বলবো আমাকে বিয়ে করবে, একটা বিশ্বাস আমার ভিতর থেকে, আমি রাজি হই। হ্যাঁ ও যদি এসে বলে যে 1 বছর তো দূরের কথা, 1 মাসের কথাও যদি বলে যে আমাকে 1 মাস সময় দেন, তাও আমি এর থেকে সরে যাবো, আপনাদের যেখানে পছন্দ আমি সেখানে বিয়ে করব। তারা অলরেডি ছেলে দেখেও রাখে, ছেলে পুলিশের চাকরি করে, তেমন একটা ভালো ফ্যামিলি, দেখেও রাখে যে সাথে সাথে বিয়ে দিয়ে দেবে। সে ঢাকায় থাকে, যেহেতু ঢাকা সিটি ইউনিভার্সিটি পড়তো, সে সেখান থেকে যায় যশোর আমার দাদিকের বাসায়। সরাসরি দাদির সাথে কথা হয় যে তুমি কি নীলাকে ভালোবাসো? হ্যাঁ আমি ওকে ভালোবাসি। তুমি কি ওকে 15 দিনের মধ্যে বিয়ে করতে চাও? সেইভাবে ডাইরেক্টলি কথাটা বলে। 15 দিন তো দূরের কথা, আপনি আমার এখনই হাতে তুলে দেন। দাদি তো অবাক যে একটা ছেলে এতটা সাহস, সে মানে কি বলবেন, সে নিজেই কুল পায় না। সে তখন বলে যে তোমার হাতে তো তুলে দিলে হবে না, তোমার ফ্যামিলি থেকেও আর কি কার সাথে আমাকে কথা বলাতে হবে, তোমার তো গার্জিয়ান আছে, তারা যদি না মানে তুমি কোথায় নিয়ে যাও। হ্যাঁ আমার ফোন দেন, যে আগে বলেছি আমি তার ফ্যামিলির সাথে কথা বলি, মাঝখানে আমার পরিচয় করাই দেই, আমার তার আব্বু আম্মুর সাথে শ্বশুর হিসেবে কথাবার্তা বলা হয়। তো তার কাছে ফোন দেই, সে বলে আমাদের আমার একটা ছেলে, আমার মেয়ে যেহেতু আমি মানুষ করতে পারি, আমার বিটার বউ আমি মানুষ করতে পারবো, আপনাদের যদি সমস্যা থাকে তো আমার বিটার বউ আমার আজকেই দিয়ে দেন, আমাদের 15 দিন টাইম লাগবে না। আমার ফ্যামিলি থেকে সবাই অবাক হয়ে যায়, তখন তারা বাধ্য হয়ে যায়, তাদের ইচ্ছা নাই তারপরেও বাধ্য হয়ে যায় যে দিতে হবে, যেহেতু তারাই সত্যটা দিয়েছে। তখন তারা বলে আচ্ছা ঠিক আছে, তারপর আমাদের কিছু শর্ত আছে। হ্যাঁ কি শর্ত বলেন? 5 লাখ কাবিননামা করা লাগবে, মেয়েকে পড়াশোনা করানো লাগবে, এবং শ্বশুর বাড়ির থেকে কিছু আশা করতে পারবেন। আমার ফ্যামিলি থেকে হচ্ছে। তো তখন ওকে বলি দেখো তুমি বেকার, 5 লাখ টাকা কাবিননামা, এটা কিন্তু আমরা যেহেতু মুসলিম, এটা কিন্তু হাদিস অনুযায়ী শোধ করা লাগে, না হলে বিয়েটা বৈধ হয় না, তুমি ভেবে দেখো, তুমি রাজি হও না। প্রথমত রাজি হয়, পরে বলে ভাবি দাদি আপনি ভেবে দেখেন যে আসলে কি এটা বৈধ হবে। দাদি বলে তোমার অত চিন্তা করা লাগবে না, তুমি দিতে পারলে সত্যটা যদি মানতে পারো তো মানবে, না মানতে পারলে বিয়েটা হবে না। তারা আসলে বিয়েটা ভাঙার চেষ্টা করছে সব, মানে বিভিন্ন কথা দিয়ে, কিন্তু এরা যে এভাবে রাজি হয়ে যাচ্ছে ওরা ভাবতে পারছে না। তো এক পর্যায়ে বলো যে আচ্ছা ঠিক আছে 5 লাখ না 1 কোটি দেন, তাও আমাদের সমস্যা নেই, তো বিয়ের যে কাবিননামা রেজিস্টার না সেটা আপনাদের করা লাগবে। তাহলে আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে তোমাদের ভালো লাগবে না। ওই টাইমে আবার রমজান মাস থাকে, বললো যে রমজান মাসে তো আসলে বিয়ে সম্ভব না, এটা পারবো পরে দিনখান ফেলবো।
তখন আব্বুর কাছে ফোন দিয়ে আব্বু বলে ছেলে কি বলে, দাদি কয় তো আমি ভাবতেও পারিনি ছেলে যা বলছে এটা তো আমাদের চিন্তাধারার ভিতর ছিল না, এখন কি করবি, এখন তো আমরাই একটা দোটানার ভিতরে পড়ে গেছি, কি করা যায়, হ্যাঁ যা আছে কপালে, বিয়ে মান সম্মান এখন যদি না হয়তো চলে যাবে, নিজেকে মান সম্মান বাঁচানোর মতন বিয়ে দিই, তবে আমার মেয়ে পরে আমি হয়তো পরিচয় নাও দিতে পারি, তবে বিয়েটা আমি দেবো। তো ওই টাইমে দাদি আমি ওখানে ঈদটা কাটাই, ঈদের পরে দাদি আমাদের বাসায় আসবে, ঈদের দিনকে ও আবার দাদি আমার আর কি বলে যে যেহেতু বিয়ে ওখানে হচ্ছে তো তোর বাড়ির বল ফোন করে আসতে, বললাম আসতে বলবো, হ্যাঁ আসতে বল, হ্যাঁ আসতে বললাম, সে আসলো, ঈদের দিন সন্ধ্যার দিকে সে আসলো, রাত্রে ওখানে খাওয়া দাওয়া করলো। ওই দিনকে রাত্রে 1 বছর পর আমি আগের এসএসসি পরীক্ষায় যে অসুস্থটা যেমন হয়েছিলাম ওরকম আবার অসুস্থ হয়ে পড়ি ওই দিন রাত্রে, কি কারণে জানি না, বিভিন্ন মানসিক টেনশন যে আমি আসলে কি পথে যাচ্ছি, আসলে ঠিক হচ্ছে কিনা, এমন একটা খারাপ ছেলে আসলে ভালো হয়েছে কি হয়েছে না, এমন একটা দোটানের ভিতরে থাকে। সে অসুস্থ হয়ে পড়ি, জ্ঞান তো তখন থাকে না, সকালে উঠি দেখি ও আমার পাশে বসা, দাদি দাঁড়িয়ে রয়েছে, তো দাদি বলে যে ওর জ্ঞান ফিরছে, ওকে আমি খাওয়াই যাই, নাইতে তো সারা রাত কিছু খাই নাই, ওকে আমি খাওয়াইয়ে পরে বাসায় যাবো। দাদি বললে খাওয়াই দেবা, হ্যাঁ খাওয়াই দেবো। তো ওই দিন ফার্স্ট ও আমাকে আর কি খাওয়াই দেওয়ার ডিসিশনটা দিন। তার আগে 1 বছর আসলে আমাদের ফোনে কথা হয়েছে, কখনো দেখা সাক্ষাৎ তেমন ভাবে হয় নাই, ওই রোজার ভিতরেই দেখা হয়েছে, আর ওই দিন ঈদের দিন এসেছে। সে যেহেতু ঢাকায় থাকতো, আমি গ্রামে থাকতাম যশোর, আমাদের দেখা তেমন হতো না। তো ও যেদিনকে আমার গালে তুলে খাদে দেয়, ওই দিনকে আমি জাস্ট বুঝতে পারি যে ও আমাকে কতটা ভালোবাসে, কারণ ওই দিনই আমি ওর চোখ মুখ তাকাই, এবং ওর সাথে যেহেতু আমি জিদ করে সম্পর্কটা করছি, ওই দিনকে আমি ফার্স্ট ওকে ভালোবেসে ফেলি, যে ভিতরে আমার দাদি, আমি যেটা আগে বলেছি যে আমার দাদি আমাকে যতটা ভালোবাসতো সেই ভালোবাসা অনুভূতিটা পাই। আমার দাদি এখন নাই আমি জানি, সে অনুভূতিটা থেকে আমি বুঝতে পারি যে না, এ আমার লাইফে সুখে রাখবে, আমি ঠিক ডিসিশনই নিচ্ছি, আমার মনে হচ্ছে ভুল কিছু করছি। আমার দাদিকে অনেক মিস করি, আল্লাহ তাকে বেহেশতবাসী করুক। তো সেদিনকেও আমার দৌড় পর চলে যাওয়ার পর দাদি আমাকে নিয়ে বাসায় আসে এবং আব্বুর সাথে কথা বলে যে দেখো এই না হয়েছে। আব্বু ওই টাইমে আবার অন্যরকম কথা বলে যে আমি বিয়ে দিতে পারবো না, ও চলে যাক। তখন আমার দাদির রাগ হয়ে যায় যে তুমি আগে বললে, এখন যাই হোক তার ফ্যামিলি মেনে নিছে, এখন কি করবা, তুমি তো শব্দগুলো দিয়েছো। তখন দাদি আমাকে বলে যে তাহলে তুই চলে যাও, ওকে আমি ফোন দিচ্ছি, ওকে ফোন দিয়ে তুমি এসে নিয়ে যাও। আমার শাশুড়ির সাথে কথা বলে যে আপনি এসে ওকে নিয়ে যান। আর বলা আছে আমাদের বিটার বউ আমাদের পাড়াদের, আমাদের কিছু লাগবে না, আমার বিটার বউ আমার বাড়ি আসলেই যথেষ্ট। তার আমাকে মানে তখন বিয়ে হয় নাই, তারপরও করছে আগের মন থেকে মেনে নিচ্ছে আমাকে, এমন একটা ইয়ে। তো দাদি যখন চলতে আব্বু ডাক দিয়ে যে আসলে কি করলে, তুমি তো আগে একরকম কথা বললে, এখন আবার একরকম কথা বলছো, যে এটা কি ঠিক, তোমার কথা অনুযায়ী তাকে সাথে কথা বললাম। দাদি বললো যে না আপনি কথাবার্তা করেন, দিন খান ফেলান। আব্বুর মন মানসিকতা আবার ঘুরে যায়, তবে আমার মান সম্মান বাঁচানোর জন্য 2-1 আসবে, পরে আর মেয়েগুলো আমি পরিচয় দেবো না। 2-1 আসার পরে যাক তার মতন সে সংসার করবে, ভালো থাকলে ভালো। সে আমি মনে করবো আমার মেয়েটা মারা, মানে ওই টাইমে আমি এতটা কষ্ট পাই যখন আব্বু আমার সামনে বলে যে আমি মনে করবো যে আমাকে এত ভালোবাসতো। সে বলবে আমি ভাবতে পারি নাই যে আমার মেয়েটা আমি মনে করবো যে মারা গেছে। আমি ওই টাইমে জায়গায় দাঁড়াইতে কিছু 2 চোখ দিয়ে অজারে পানি পড়ে, বুঝতে পারি নাই আমি আসলে কি করছি। আমি কি এতটাই খারাপ হয়ে গেছি যে আমি আর মেয়ে বলে পরিচয় দেবে না। পরে যাই হোক দিন খান ফেললো,
দিনক্ষণ ফেলার পরে আমার শ্বশুর বাড়ি থেকে প্রথমত কয় যে চাপা আসবে, তাকে যদি 70টা দেওয়া হয় 5 লাখ কাবিন নামা, পড়াশোনা করানো লাগবে, শ্বশুর বাড়ি থেকে কিছু আশা করতে পারবে না, তার মেনে নেয়। সেই অনুযায়ী বিয়ের দিনক্ষণ ফেলা হয়। বিয়ের দিনক্ষণ ফেলার পর ভালোভাবে বিয়ে হয়। আমার আব্বু যতটুকু করার প্রয়োজন আইনশৃঙ্খলা কারোকে বুঝতে দেয় না যে আসলে বিয়েটা কি জন্য কিভাবে হচ্ছে। সবাই পাড়ায় কেউ আসলে কিভাবে বিয়েটা আছে এটা কেউই জানে না। সবাই জানে মেয়েটা মানসিক ভাবে অসুস্থ, এই জন্য বড়টা থেকে ছোটটা বিয়ে দিয়ে দিচ্ছে, যাতে সে বিয়ের পর যদি একটু সুস্থ হয়। অনেকটা গ্রামে অঞ্চলে যে বিয়ে দিলে আসলে ভালো হতে পারে, এ কারণে তাকে বিয়ে দেওয়া হচ্ছে, এমন একটা কথা বলা হয়। আমাদের বিয়েটা হয়ে যায় 25/7/2016 আমাদের বিয়ের ডেট। বিয়ের পর বিয়ের দিন একটু ঝামেলা হয়, তার ফ্যামিলি থেকে 5 লাখ কাবিন নামায়। তো আমি শরীরের কাছে ফোন দিয়ে ওর নানা একটু ঝামেলা করে, যেটা আগে থেকে করা ছিল, ঝামেলা করার প্রয়োজন নাই। পরে আমার শ্বশুরের কাছে ফোন দেই, সেও বলে যায় কারণ ঝামেলা করার প্রয়োজন নাই, এটা আগে থেকে ফিক্স করা, ওরা যা বলে তোমরা তাই মেনে নাও। ভালোভাবে বিয়েটা হয়। বিয়ের পর আল্লাহর মধ্যে আমাদের 2 বছর যাবৎ বিয়ে হয়েছে, অনেক ভালোই আছি সবার দোয়ায়। আর ও যে এত ক্রাইমের সাথে তো ছিল, নেশা করতো, সে ছিল এখন একটা সিগারেট খায় না। এটা আসলে আমি মনে করি আমি ওকে কতটুকু ভালোবাসি না। একটা ছেলে যদি একটা মেয়েকে মন থেকে ভালোবেসে তার জন্য কিছু করতে চাই, সে অবশ্যই অনেক কিছু ত্যাগ করতে পারে, এটা মনে করি। আমার ভালোবাসার জোর ছিল, যাই হোক আমার ভালোবাসা হয়তো তাকে ভালোবাসছে। এখন আল্লাহর মধ্যে আমরা অনেক হ্যাপি। 2 বছর আমাদের সংসার, আজ পর্যন্ত কখনো কোনো ঝামেলা আমাদের সংসারে আসে নাই। আমার শ্বশুর শাশুড়ি অনেক ফ্রি মাইন্ড, তার আমাকে দেখে যে আমরা এক জায়গায় যখন থাকি মনে হয় না যে আমি তাকে বিড়াবো। আমার শাশুড়ি এতটা ভালো যে আমরা 3 জন যখন এক জায়গায় থাকি আমাদের একসাথে খাওয়িয়ে দেই। আমি মনে করি ফ্যামিলির ভিতর যদি এমন ভালোবাসা থাকে, সে ফ্যামিলি এই যে শ্বশুর শাশুড়ির সাথে বিটার বোধ যে একটা ঝামেলা সৃষ্টি হয়, এটা যদি মনে করি তাকে ভুলবশত কারণে হয়। কারণ একটা মেয়ে যখন শ্বশুর বাড়ি যায়, সে কিন্তু চায় না যে তার ফ্যামিলির সাথে তার কোনো ঝামেলা সৃষ্টি হোক। একটা মেয়ে যখন ফ্যামিলিতে যায় তখন সে কিন্তু পরিকল্পনা করেই যায়, আমার ফ্যামিলিতে এভাবে আমি হবো, এটা করবো, শ্বশুর শাশুড়ির সাথে ওটা করবো। এটা 2 পক্ষে আর কি ভালো থাকা লাগে। মনে করি একটা মেয়ে ভালো হলেও ফ্যামিলি ভালো হয় না, কিংবা একটা ফ্যামিলি ভালো হলে ভালো হতে পারে না। 2 জনের চেষ্টা, আমাদের ভিতরে আমাদের সবার চেষ্টাই আমি মনে করি আমাদের ফ্যামিলিটা সুখে। গ্রেট। সবারই চেষ্টা থাকা লাগে। শুনে খুব ভালো।